আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আমরা গতদিন কথা বলছিলাম সোশিওলজি আসলে একটা সায়েন্টিফিক ডিসিপ্লিন কিনা সেটা আলোচনা করার জন্য আমরা দুটো আসপেক্টে সোশিওলজিকে সায়েন্টিফিক ডিসিপ্লিনের মর্যাদা আছে কিনা দেখার চেষ্টা করব। একটা হচ্ছে, যেটা আমি অনেক আগে তোমাকে বলেছিলাম, সেটা হচ্ছে যে ডিসিপ্লিনটা সায়েন্টিফিক মেথড ব্যবহার করে কিনা। তো সে ব্যাপারে আমাদের আলোচনা এবং কনফারেন্স ছিল সোশিওলজি এই পাঁচটা ধাপ, যে ধাপটা আমরা আলোচনা করেছি দুই তিনবার, এই ধাপটা ফলো করে, সুতরাং এটা একটা সোশিওলজি হচ্ছে সায়েন্টিফিক ডিসিপ্লিন। দ্বিতীয়ত, আরেকটা জায়গা দিয়ে আমরা সোশিওলজি সায়েন্টিফিক ডিসিপ্লিন কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্স। সায়েন্সের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি আমরা সোশিওলজির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে সোশিওলজি তাহলে একটা সায়েন্টিফিক ডিসিপ্লিন। যখন ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছি, তখন আমরা বলছি যে এর কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে সায়েন্স ইজ লজিক্যাল, আলোচনা করেছিলাম। তো সেই লজিক্যাল বুঝতে গেলে আমি তোমাদেরকে কোশ্চেন করেছিলাম, ডিফারেন্ট রেসপন্স ছিল। তো লজিক্যাল কিনা সেটা বুঝতে গেলে আমাদেরকে তিনটা ক্রাইটেরিয়া দিয়ে বুঝতে হবে যে হোয়াট ইজ লজিক্যাল। সেই তিনটা ক্রাইটেরিয়ার জায়গা হচ্ছে যে আমরা বলেছিলাম যে একটা ইভেন্ট ইভেন্ট ক্যানট লজিক্যালি কজ অ্যানাদার ইভেন্ট দ্যাট অকার্ড আর্লিয়ার ইন টাইম। অর্থাৎ লজিক্যাল হতে হলে টাইমের জায়গায় কজ এবং ইফেক্ট, যে কথাটা আমরা এখানে বলা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা যখন সোশ্যাল ফেনোমেনন বলি বা যে কোনো ধরনের phenomenon বলি, একটা সেকেন্ড একটুখানি স্টপ করতে হবে, একটা সরি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আছেন স্যার? স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। যেটা বলছিলাম যে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স এর আলোচনাটা করছিলাম যে সায়েন্স ইজ লজিক্যাল। লজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স টা আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম যে ইভেন্ট ইভেন ইভেন্ট ক্যান নট লজিক্যালি কজ অ্যানাদার বাট আর্লিয়ার টাইম। এইটার মিনিংটা আমার কাছে স্ট্রেট ফরওয়ার্ড মনে হয় যে সেটা স্ট্রেট ফরওয়ার্ড বুঝতে গেলে আমাদেরকে এরকম করে বুঝতে হবে যে আহ, পৃথিবীতে যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। এটা হচ্ছে একটা প্রপোজিশন, এটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি ঘটে না, সেটা যে কোনো ঘটনায় হোক, তার পেছনে একটা কারণ থাকে। যদি সেটাকে আমরা সত্য বলে ধরি, তাহলে এক নম্বর যে আসপেক্টটার কথা আমরা বলতেছি, এক নম্বর যে ক্রাইটেরিয়ার কথা আমরা বলতেছি, সেটার মিনিংটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ এই কারণটা অবশ্যই আগে ঘটতে হবে এবং কারণটা আগে ঘটে বলেই সেই জন্য এই আউটকামটা পরবর্তীতে ঘটে। অর্থাৎ লজিক্যাল হতে হলে এরকম হতে হবে যে দুইটা ঘটনা যদি লজিক্যালি কানেক্টেড হয়, তাহলে কারণটা আগে ঘটবে এবং ফলটা পরে ঘটবে। এখন এইটা গ্রহণ করাটা হচ্ছে সাইন্টিফিক, যে নাথিং হ্যাপেন ফর নাথিং। যা কিছুই ঘটুক না কেন তার পেছনে বিজ্ঞানীরা মনে করে যে একটা কারণ আছে। হয়তো ব্যাপারটা এরকম হতে পারে যে বিজ্ঞানীরা গবেষণা করে এখনো বের করতে পারেনি যে কারণটা কি, কিন্তু বিজ্ঞানীরা এইটা অন্তত বিশ্বাস করে যে এই জগতে যা কিছু ঘটে তার পেছনে একটা কারণ থাকে, এবং আমি যদি কারণটা আমার জানা না থাকে, তাহলে আই শুড নো দা কজ। এবং এই আই শুড নো দা কজই হচ্ছে আসলে রিসার্চ করা, গবেষণা করা, যে গবেষণার মাধ্যমে কারণটা খুঁজে বের করা। এবং এই গবেষণাটা করি বলেই আমরা জ্ঞান বিজ্ঞানের বিস্তার লাভ করে বা জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে। যদি আমি ধরে নিতাম যে কিছু একটা ঘটছে, আমি এমনি এমনি হয়েছে, তাহলে কিন্তু আমি আর এটা নিয়ে কোনো গবেষণা করতাম না, এ বিষয়ে আমি কোনো জ্ঞানও আহরণ করতাম না।
তো সেটা হচ্ছে যে এই এক নম্বর যে ক্যারেক্টার ক্রাইটেরিয়া, সেটা মূল কথা। দুই নম্বর যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে যে ইট ইজ ইম্পসিবল ফর অ্যান অবজেক্ট টু হ্যাভ টু মিউচুয়ালি এক্সক্লুসিভ কোয়ালিটিস, অর্থাৎ একটা যে কোনো ঘটনার পারস্পরিকভাবে বিচ্ছিন্ন দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ কোয়ালিটিস থাকা অসম্ভব। যেটা আমি যেহেতু গতদিন এই স্লাইডটা শেষের দিকে একটুখানি পড়িয়েছিলাম, ওই জন্য আমি রিপিট করতেছি। যেটা আমাদের মূল জায়গা হচ্ছে যে আমি যখন আহ, একটা ঘটনার কথা বলি, সেই ঘটনা একই সময়ে তার দুটো রূপ থাকতে পারে না একই সময়। অর্থাৎ আমি যদি বলি যে একজন মানুষ হচ্ছে যে একটা মোমেন্ট অনেস্ট, সে একই সময়ে ডিসঅনেস্ট হতে পারে। আমি বলছি না যে এই মানুষটা ডিসঅনেস্ট না, কিন্তু একটা সিঙ্গেল মোমেন্টে সে একই সাথে অনেস্ট একই সাথে ডিসঅনেস্ট, এটা সম্ভব। যেটা আমরা আরো পরিষ্কার করে বলতে পারি যে আমি যদি একটা কয়েন ফ্লিপ করি, তাহলে এই কয়েনটা ফ্লিপ করার ফলে একই সাথে সে কিন্তু হেড এবং টেল হতে পারে না। সে আইদার হবে হেড অথবা হবে টেল। কিন্তু তোমরা খেয়াল করে দেখো যে এই কয়েনটা আমি এখন ফ্লিপ করলে হেড আসতেছে, পরবর্তীতে আরেকবার ফ্লিপ করলে তার টেল আসতে পারে। অর্থাৎ সেটা কিন্তু একই সাথে না। মূল বিষয়টা হচ্ছে যে এই 2 নম্বর ক্রাইটেরিয়া, যে এটা একই সাথে না। তো একই সাথে যেহেতু তার দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ কোয়ালিটি, মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে পারস্পরিকভাবে বিচ্ছিন্ন, অর্থাৎ যারা পারস্পরিকভাবে একে অন্যের থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র, হেড এবং টেল, তাদের মধ্যে কোনো মিল নেই। অনেস্ট এবং ডিসঅনেস্ট, তাদের মধ্যে কোনো মিল নেই। তো সেই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্রাইটেরিয়া থাকতে পারবে না। এবং তা যদি না থাকে, তাহলে আমি রেজাল্টও আমার আসলে দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ রেজাল্ট একই সাথে আসতে পারবে না। সেটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্রাইটেরিয়া। আমরা গিভেন ইভেন্ট ক্যান নট হ্যাভ টু মিউচুয়ালি এক্সক্লুসিভ রেজাল্টস। সো এই তিনটা ক্রাইটেরিয়া দিয়ে আমরা আসলে সায়েন্স যে লজিক্যাল, সেই কন্ডিশনটা আমরা বোঝার চেষ্টা করি। এবং এই লজিকের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে ডিডাকটিভ ফর্ম আর একটা হচ্ছে ইন্ডাকটিভ ফর্ম। ডিডাকটিভ ফর্মটা হচ্ছে যে যেখানে আমরা থিওরি থেকে থিওরিটা প্রমাণ করার দিকে যাই। আর ইন্ডাকটিভ লজিক হচ্ছে যেখানে আমি রিসার্চ করে থিওরি আমি ডেভেলপ করতে চাই। সো দিজ আর দ্য টু টাইপস অফ লজিক্স। কারো কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। না স্যার। সো তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সায়েন্স ইজ লজিক্যাল। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সায়েন্স ইজ ডিটারমিনিস্টিক। সো সায়েন্স ইজ ডিটারমিনিস্টিক যখন আমরা বলতেছি, তখন বলছি যে সায়েন্স ইজ বেসড অন দ্য অ্যাসাম্পশন দ্যাট অল ইভেন্টস হ্যাভ অ্যান্টিসিডেন্ট কজেস। এই যে আমরা লজিক্যাল যে ক্রাইটেরিয়াটা আলোচনা করলাম, এখানে কিন্তু আমরা বলে আসছি যে বলতে হচ্ছে সায়েন্স হচ্ছে লজিক্যাল। এবং আমরা এখানে বলছি যে গিভেন ইভেন্ট ক্যান নট লজিক্যালি কজ অ্যান অ্যাফারিং, অর্থাৎ তার একটা অ্যান্টিসিডেন্ট কজ আছে, প্রত্যেকটা আউটকামের একটা অ্যান্টিসিডেন্ট কজ আছে। সেটাই আমরা এখানে বলছি আবার যে ডিটারমিনিস্টিকটা বোঝার জন্য যে সায়েন্স ইজ বেসড অন দ্য অ্যাসাম্পশন that all events have antecedent causes that are subject to identification। যে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, জেনেছি বা না জেনেছি, সেটা আলাদা কথা, কিন্তু এটা আইডেন্টিফাই করা যাবে। আমি যদি সিগনিফিকেন্ট টাইম ইনভেস্ট করি, আমি যদি রিসার্চ করি, আমি যদি গবেষণা করি, তাহলে সেটা আইডেন্টিফাই করা যাবে এবং সেটা লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা যাবে। এবং যেটা আমি একটু আগেই বললাম, ফর দ্য সায়েন্টিস্ট নাথিং জাস্ট হ্যাপেন, ইট মাস্ট হ্যাপেন উইথ এ রিজন। যা কিছুই ঘটে তার পেছনে একটা রিজন আছে। সেই রিজনের জায়গাটাই আমরা বলছি যে হাউএভার সেভারাল ক্যাভিয়েট শুড বি কনসিডার্ড ইন দিস রিগার্ড। নাম্বার ওয়ান, আমরা কি বলছি যে সায়েন্টিস্ট ডু নট নো, নট দে ডু প্রিটেন্ড টু নো দ্য স্পেসিফিক কজেস অফ অল ইভেন্টস। সায়েন্স কিন্তু বা সায়েন্টিস্ট কিন্তু সবসময় এই গিভেন কজটা কি, সেটা কিন্তু সে জানে না যে এইটাই আসলে এর কজ। কিন্তু সে যেটা কনসিডার করে সেটা হচ্ছে সে কনসিডার করে যে যে ঘটনাটা ঘটেছে তার পেছনে একটা কারণ আছে। সে কারণটা কি, সেটা এক্সপ্লোর করবে সে। সেই জন্য সে, আমরা বলছি যে দে সিম্পলি অ্যাসিউম দ্যাট সাচ কজেস এক্সিস্ট অ্যান্ড ক্যান বি ডিসকভার্ড। অর্থাৎ আমি যদি বেসিক প্রিন্সিপাল হিসেবে এটা মনে করি যে যা কিছু ঘটছে তার পেছনে কোনো কারণ আছে এবং সেটা এক্সপ্লোর করা সম্ভব হবে, সেটাই হচ্ছে আমার মূল জায়গা। দ্বিতীয়ত আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে সায়েন্স অ্যাকসেপ্ট মাল্টিপল কজেশন। অর্থাৎ একটা ঘটনা যে ঘটলো, এই ঘটনার পেছনে কি একটাই কারণ আছে নাকি একাধিক কারণ আছে। সায়েন্স এটাও বিশ্বাস করে যে এটা হতে পারে যে কোনো একটা ঘটনার পেছনে একাধিক কারণ থাকতে পারে। সেটা গিভেন ইভেন্ট মে হ্যাভ সেভারাল কজেস,
আমরা কিন্তু আউটকামের কথা বলছি না। আউটকাম একটু আগে যেটা বললাম যে একই সময়ে তার মিউচুয়ালি এক্সক্লুসিভ দুটো আউটকাম থাকতে পারে না, কিন্তু একটা আউটকামের পিছনে একাধিক কজ আমার থাকতে পারে। এবং সেইটা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বা সোশিওলজির ক্ষেত্রে আরো বেশি করে আহ, উম, আহ, প্রয়োজনীয়, যে একটা আউটকামের পেছনে কিভাবে একাধিক কজ আসলে রোল প্লে করে। 3 নম্বরে আমরা বলছি যে মাস অফ দ্য সায়েন্স ইজ বেসড অন দ্য প্রবাবিলিস্টিক ফর্মস অফ ডিটারমিনেশন। তোমাদের হয়তো স্ট্যাটিস্টিক্যাল নলেজ এখনো নাই, বা স্ট্যাটিস্টিক্স হয়তো তোমাদের পরবর্তীতে পড়তে হতে পারে, যে সেই প্রবাবিলিটি মানে একটা সম্ভাবনা দিয়ে কিন্তু সে বলে। যেমন আমি যদি এখন একটা কয়েন এই মুহূর্তে ফ্লিপ করি, তাহলে সেটা হেড আসবে না টেল আসবে, সেটা কি আসবে সেটা আমি বলতে পারবো? তোমাদের কাছে জানতে চাচ্ছে, আমি একটা কয়েন না ফ্লিপ স্যার। করলাম, তার হেড আসবে না না টেল স্যার, আসবে? বলতে পারবো না, কিন্তু সম্ভাবনা দিতে পারবো। স্যার 50% প্রবাবিলিটি 50% হেডও আসতে পারে। প্রবাবিলিটি হেড আসতে পারে, টেল আসতে পারে। জি স্যার। কিন্তু দুইটা। কিন্তু ঘটনাটা যখন ঘটবে, তখন দেখবো যে হয়তো আমার একটা হেড আসছে অথবা একটা টেল আসছে। জি তো স্যার। এই যে আমি যে প্রবাবিলিটিটা বলতেছি, সেই প্রবাবিলিটিটা দিয়ে আমি আসলে এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে এই ঘটনাটা যে আমি বলছি যে একটা অ্যান্টিসিডেন্ট কজ আছে এবং এই কজের ফলে এই আউটকামটা হবে, সেটা কিন্তু আমি একটা প্রবাবিলিটি দিয়ে বলছি। আমার একটা সম্ভাবনা দিয়ে বলি যে ঘটনাটা ঘটার সম্ভাবনা কত। প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। 0 মানে হচ্ছে আনসার্টেন, আর 1 মানে হচ্ছে সার্টেন। 0.5 হচ্ছে মাঝামাঝি, তাই না? 50%, জি স্যার। 50%টাকেই আমি যদি প্রপোর্শনে নিয়ে আসি, তাহলে হচ্ছে যে প্রবাবিলিটির ভ্যালু রেঞ্জ করা হচ্ছে যে 0 থেকে, তোমাদের পার্সেন্টেজ যদি বলি তাহলে 0% থেকে 100%। 100% মানে হচ্ছে সার্টেনলি ঘটনাটা ঘটবে, 0% মানে হচ্ছে যে অ্যাবসোলিউটলি আনসার্টেন অ্যাবসলিউটলি। যে ঘটনাটা ঘটবে। আর এর মাঝামাঝি হচ্ছে যে 50%। তো তাইলে আমরা পয়েন্টটা যখন ফ্লিপ করি, তখন আমরা ওইটাই বলতেছি যে যখন আমি ফ্লিপ করি, তখন যেহেতু দুটো আউটকাম আছে, আমি এটা ধরে নিই যে প্রবাবিলিটিটা এরকম যে হেড অথবা টেল আসার সম্ভাবনা হচ্ছে 50%। কারণ এই 50-50 দুটো যোগ করলে হচ্ছে 100% হয়। কিন্তু পয়েন্টটা যখন ফ্লিপ করা হয়ে গেছে, রেজাল্টটা যখন আমি পেয়েছি, তখন দেখছি যে এবার আসলো হচ্ছে হেড। অর্থাৎ আমি বলেছিলাম তার 50% সম্ভাবনা, কিন্তু আসলে একজনের তো কোনোই যেহেতু সে আউটকাম আসবে না, দুটো আউটকাম যেহেতু একই সাথে আসা সম্ভব না, সুতরাং তাহলে হেড আসবে। তাহলে হেড আসলে তার ঘটাটা সার্টেনিটি হয়ে গেল, কিন্তু 100%। তখন আর প্রবাবিলিটি নাই। কিন্তু আমি ঘটনাটা ঘটার আগ পর্যন্ত যেটা বলি, সেটা আমি প্রবাবিলিটি দিই। সেই প্রবাবিলিস্টিক ডিটারমিনিজম হিসেবে সায়েন্স ব্যবহার করে। সায়েন্স এই প্রবাবিলিটির মাধ্যমে কমেন্ট করার চেষ্টা করে, ডিটারমাইন করার চেষ্টা করে যে ঘটনাটা ঘটার সম্ভাবনা কত। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এরপরে আমি আমরা যেটা থার্ড ক্যারেক্টারিস্টিক্স এর যে আলোচনাটা করবো, সেটা হচ্ছে সায়েন্স ইজ জেনারেল। সায়েন্স ইজ জেনারেল বলতে আমরা যেটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে ওই যে সায়েন্টিফিক মেথডের যে 5টা ক্যারেক্টারিস্টিক্স আমরা আলোচনা করেছিলাম, যে জেনারেলাইজেশনের কথা বলছি। সো সেটার সাথে কানেক্টেড যে সায়েন্স এইমস এট জেনারেল আন্ডারস্ট্যান্ডিং রাদার দ্যান অ্যান এক্সপ্লানেশন অফ ইন্ডিভিজুয়াল ইভেন্টস। অর্থাৎ আমরা যে ঘটনারই একটা জেনারেল প্যাটার্ন দেখি, আর একটা হচ্ছে যে খুব রেয়ার ইভেন্ট বলি। যে আমরা আর একটা বিচ্যুত ঘটনা থাকে, অর্থাৎ যে ঘটনাটা রেয়ারলি ঘটে। তো সায়েন্স কিন্তু আসলে রেয়ারলি ঘটে যেটা, সেই ঘটনাটা নিয়ে কিন্তু আসলে ওদার করে না, সেই ঘটনাটা সে এক্সপ্লানেশন দিতে চায় না। বরং সায়েন্স এইটা চিন্তা করে যে স্বাভাবিকভাবে, সাধারণভাবে সবগুলো ঘটনা যেভাবে ঘটে, কেন কিভাবে ঘটে, সেটা নিয়ে সে আসলে কনসার্ন হতে চায়। যে আমরা কোনো ব্যতিক্রমী ঘটনা নিয়ে কিন্তু আসলে সায়েন্স ডিল করে না। তো সেই জন্য আমরা বলছি যে the scientist is typically less interested in understanding why a given falls to earth when released from height than understanding why all such balls tend to do so. অর্থাৎ এক ছুড়ে দিলে সে যদি কখনো কোনো কারণে উপরের দিকে যায় বা নিচের দিকে যায়, সেটা নিয়ে সে কনসার্ন না, বরং সকল বল ছুড়ে দিলে কেন সে নিচের দিকে যায় বা কেন সে উপরের দিকে যায় না, সেটা নিয়েই হচ্ছে যে সায়েন্সের কিন্তু মূল আলোচনা। সেই জন্য আমরা বলছি যে দিস ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্স ইজ রিলেটেড টু ইটস প্রবাবিলিস্টিক ডিটারমিনিজম। অর্থাৎ ওই আগে যে ক্যারেক্টারিস্টিক্সটা আলোচনা করলাম, সেই প্রবাবিলিস্টিক ডিটারমিনিজমটা নিয়ে আসলে এই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা কাজ করি।
এরপরে আমরা বলছি যে সায়েন্স ইজ পার্সিমোনিয়াস। পার্সিমোনিয়াস শব্দটার অর্থ জানো তোমরা কেউ? না স্যার, জানি না। কেউ কারো জানা আছে? ডিকশনারি থাকলে একটু দেখে নিতে পারো পার্সিমোনিয়াস শব্দটার অর্থটা, কেউ একটু দেখে স্যার দেখে নিতে পারবা? মিতব্যয়ী। মিতব্যয়ী। এক্সেলেন্ট। তো সায়েন্স আসলে কিভাবে মিতব্যয়ী এটা বুঝতে হলে এই এই জায়গাটায় একটুখানি যেতে হবে। সেটা হচ্ছে যে এই যে 2 নম্বরে কি বললাম আমরা, সায়েন্স অ্যাকসেপ্ট মাল্টিপল কজেশনস। তার মানে এ গিভেন ইভেন্ট মে হ্যাভ সেভারাল কজেস, তাই না? জি স্যার। তো এটার মূল জায়গা হচ্ছে যে কোনো একটা আউটকামের একাধিক কারণ থাকতে পারে। এখন সায়েন্স বলছে হচ্ছে যে পার্সিমোনিয়াস, মিতব্যয়ী। যেহেতু আমরা গ্রহণ করে নিছি যে একটা ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে একাধিক কজ থাকতে পারে, এখন সায়েন্স পার্সিমোনিয়াস বলতে এটা আমরা গ্রহণ করতেছি যে কোনো ঘটনা ব্যাখ্যা করার জন্য একাধিক কজের প্রয়োজন থাকতে পারে, কিন্তু সেই সেই ব্যাখ্যাটাই বেটার যে ব্যাখ্যাটা খুব কম সংখ্যক কজ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়। অর্থাৎ একটা ঘটনাকে আমি 10টা কারণ দিয়ে ব্যাখ্যা করতে পারতেছি, আর একটা ঘটনাকে আমি 5টা কারণ দিয়ে ব্যাখ্যা করতে পারতেছি। তো সায়েন্সের কাছে কিন্তু ওইটাই গ্রহণযোগ্য যেটা 5টা কারণ দিয়ে ব্যাখ্যা করতে পারতেছে। অর্থাৎ সে কিন্তু ওই আগের স্লাইডে যেটা বলে এসেছি যে সে মাল্টিপল কজেশন অ্যাকসেপ্ট করে। আর এখন বলছে যে অ্যামাং দা মাল্টিপল কজেশন, যত কম কজেশন দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো তত হচ্ছে যে বেটার। আমি যদি একটা বাস্তবিক উদাহরণ দিই তাহলে তো ব্যাপারটা তোমাদের বুঝতে সহজ বোধ হলেও হতে পারে। যে ক্লাসের সিজিপিএ, স্টুডেন্টরা রেজাল্ট পায়, সিজিপিএ পায়, তাই না? এই সিজিপিএ পাওয়ার পেছনে কি কারণ আছে, কি কি কারণ রেসপন্সিবল? কেউ হাই সিজিপিএ হয়, কেউ লো সিজিপিএ হয়। এর পেছনে কি কারণ একটা না একাধিক? স্যার একাধিক। একাধিক। এখন স্যার কি কি একাধিক। কারণ, কি কি কারণ হতে পারে দু একটা যদি আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। স্যার সব পড়া ভালোভাবে বোঝা, আর পরীক্ষায় ভালোভাবে লিখতে পারা। স্যার এফোর্ট কম দেওয়া। ভোট কম দেয়া মানে কম দিলে সিজিপিএ ভালো হবে না বেশি হবে? সে কম স্যার দিলে খারাপ কম, হবে। খারাপ স্যার হবে এফোর্ট স্যার। কম দিলে তো স্যার খারাপ হবে স্যার। ভোট কম দিলে খারাপ হবে। Good. তো এখন এরকম করে যদি একাধিক কারণ আমি খুঁজে বের করতে পারি, হ্যাঁ, এবং সেই কারণগুলোর মধ্যে কি নিশ্চয়ই একটা প্রায়োরিটি করা যাবে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট। জি স্যার। তো এই লেস ইম্পর্টেন্ট গুলো দিয়ে দেখা যাচ্ছে খুবই সামান্য কন্ট্রিবিউশন হয়তো আসতেছে সিজিপিএ তে, কিন্তু যেগুলো মোর ইম্পর্টেন্ট কারণ সেগুলো দিয়ে আমার অনেক বেশি আহ, উম, কি বলে যে তোমার আউটকাম পাওয়া যাচ্ছে। তো তাইলে আমি সায়েন্স ওই জায়গাটায় ফোকাস করবে যে কত কম সংখ্যক ভেরিয়েবল দিয়ে একটা ফেনোমেননকে ব্যাখ্যা করা যাচ্ছে, সেটাই হচ্ছে সায়েন্সের পার্সিমোনিয়াস। সেই জন্য পার্সিমোনিয়াস শব্দটার অর্থ যে মিতব্যয়িতা, সেটা অ্যাপ্লিকেবল হয়। সায়েন্স আসলে একটা মিতব্যয়িতার অ্যাপ্রোচ গ্রহণ করে ইন টার্মস অফ সিলেক্টিং ভেরিয়েবলস টু এক্সপ্লেইন এ ফেনোমেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। এরপরে আমরা বলছি যে সায়েন্স ইজ স্পেসিফিক। এখন একটু আগে আমরা বললাম যে সায়েন্স ইজ স্পেসিফিক, জেনারেল, আর এখন বলছে সায়েন্স ইজ স্পেসিফিক। তো এই দুটো অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি মনে হয় না? জেনারেল আর স্পেসিফিক তো অপোজিট দুটো শব্দ, তাই না? জেনারেল জি এবং স্যার। স্পেসিফিক দুটো অপোজিট শব্দ না? তো যদি আমি জি স্যার। আগে বলি যে সায়েন্স ইজ জেনারেল আর এখন যদি বলি সায়েন্স ইজ স্পেসিফিক, তাহলে এটা একটু অপোজিট মনে হয়। তো আসলে অ্যাপারেন্টলি সেটা মনে হলেও ইন রিয়েলিটি সেটা অপোজিট না। সেই জন্য আমরা বলছি যে we have noted that science is general in that it aims at discovering and laws with general applicability। অর্থাৎ একটা ঘটনার জেনারেল অ্যাপ্লিকেশনের জায়গায় সায়েন্স ফোকাস করে। কিন্তু আমরা যখন ওই জেনারেল অ্যাপ্লিকেশনে যাই তখন মোস্ট জেনারেল কনসেপ্ট আর সাবজেক্ট টু এ ভ্যারাইটি অফ ইন্টারপ্রিটেশন। অর্থাৎ একটা ঘটনাকে নানান রকম ভাবে ইন্টারপ্রিটেশন করা যায়। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে একটা স্পেসিফিক এক্সপ্লানেশন দিতে চাই ওই ঘটনাটার
মানে ঘটার জন্য কি দায়ী সেটা। সেজন্য আমরা বলছি ডিজাইন, কন্ডাক্টিং and reporting our research, therefore we need to be precise in our methods of measuring such concepts. আমরা যদি এরকম করে একটা ঘটনা বলি যে সোশ্যাল ক্লাস উদাহরণস্বরূপ ধরা যায়, যে তার অর্থটা কি আসলে এক একজনের কাছে এক এক রকম। তো আমি আমার রিসার্চের জন্য আমি সোশ্যাল ক্লাসটাকে কিভাবে অপারেশনালাইজ করেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি সেই অনুযায়ী আমি আসলে রেজাল্টটা তৈরি করি। তো স্পেসিফিক মিনিংটা সেটা আমরা বোঝার চেষ্টা করি। সো সায়েন্স ইজ স্পেসিফিক যখন আমি বলি, তখন হচ্ছে যে আমরা একটা ঘটনাটার জেনারেল প্যাটার্ন দেখি, কিন্তু তার একটা স্পেসিফিক ইন্টারপ্রিটেশন করার আমরা চেষ্টা করি। সেটা হচ্ছে যে সায়েন্স ইজ স্পেসিফিক। এরপরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে সায়েন্স ইজ এম্পিরিক্যালি ভেরিফায়েবল। সায়েন্স ইজ এম্পিরিক্যালি ভেরিফায়েবল যে ক্যারেক্টারিস্টিক্স আমরা বলছি, তার সাথে সায়েন্টিফিক মেথডের কোনো সম্পর্ক আছে কিনা তোমরা অনুমান করতে পারো? সায়েন্স ইজ এম্পিরিক্যালি ভেরিফায়েবল, এটা একটা সায়েন্সের ক্যারেক্টারিস্টিক্স। এর সাথে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি যে সায়েন্টিফিক মেথডের যে স্টেপ গুলো আছে, সেই স্টেপ গুলোর কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেটা তোমরা অনুমান করতে পারো। হুম হুম বল। কি কিছু মনে হচ্ছে না? সায়েন্টিফিক মেথডের 5টা স্টেপ কি কি সেটা মনে আছে? কেউ একজন বলার চেষ্টা করতে পারবো সায়েন্টিফিক মেথডের 5টা স্টেপ কি কি? আর প্রথমটা মনে পড়তেছে না, পরে একটা ভেরিফিকেশন, এটা মনে আছে। ভেরিফিকেশন দ্বিতীয়টা? জি স্যার। বলো। স্যার প্রথমটা খেয়াল আসতেছে না। প্রথমটা স্যার খেয়াল না আসলো, অবজারভেশন, অবজারভেশন হচ্ছে অবজারভেশন স্যার প্রথম। প্রথমে, হ্যাঁ। তারপরে তারপর ভেরিফিকেশন, রেকর্ডিং, ভেরিফিকেশন। সরি না স্যার, রেকর্ডিং ভেরিফিকেশন, পরে পরে ভেরিফিকেশন। তারপর স্যার ক্লাসিফিকেশন, জেনারেলাইজেশন, ভেরিফিকেশন। তো তাহলে দেখো তো ওই ভেরিফিকেশনের সাথে এইটার কোনো মিল আছে কিনা। জি স্যার। তাহলে ওখানে সায়েন্সের ভেরিফিকেশন মানে হচ্ছে যে প্রতিনিয়ত সে যে জেনারেলাইজেশনটা করে নলেজ, সেই জেনারেলাইজেশনটাকে প্রতিনিয়ত ভেরিফাই করে, এবং সে প্রতিনিয়ত ভেরিফাই করে বলেই সায়েন্সের কি হয়, বিকাশ ঘটে, তাই না? জি নতুন স্যার। নতুন আগের পুরান থিওরিটাকে বাদ দিয়ে নতুন নতুন থিওরি ডেভেলপ করা হয়। তো সেইটাই আমরা এখানে বলছি, সায়েন্স ইজ এম্পেরিক্যালি ভেরিফায়েবল, অর্থাৎ আমার চারপাশ থেকে তথ্য সংগ্রহ করে সায়েন্সটাকে আমরা ভেরিফাই করতে পারি, এবং ভেরিফাই করতে পারি বলেই কিন্তু আমি সায়েন্স ইজ ওপেন টু মডিফিকেশন। যদি আমি ভেরিফাই করতে না পারতাম তাহলে কি আমি মডিফাই করতে পারতাম? না স্যার। আমি যখনই ভেরিফাই করতে পারি, যখনই দেখছি যে আমার আগের নলেজটা এক্সিস্ট করে না, তখন কিন্তু আমি আমার প্রাপ্ত নলেজটাকে মডিফাই করে ফেলি, নতুন একটা নলেজ আমি গ্রহণ করে ফেলি। আবার কত বছর পরে দেখা যাচ্ছে যে সেটা আবার আমি ভেরিফাই করতে পারছি না বলে আমি সেটাকে আবার মডিফাই করি। সো দিস ইজ হাউ যে আমার এই সায়েন্টিফিক নলেজটা প্রডিউস হয়, এবং তার সেটাকে আমরা ভেরিফাই করি, সেটাকে আমরা মডিফাই করি। আর মাঝখানে আরেকটা একটা জায়গা যেটা, সেটা হচ্ছে যে সায়েন্স ইজ ইন্টার সাবজেক্টিভ। সায়েন্স, আমি তোমাদেরকে যখন সায়েন্টিফিক মেথড বলেছিলাম তখন বলেছিলাম যে সায়েন্স ওই অবজারভেশনের যে পরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে একটু আগে তোমরা বললা কি জানো অবজারভেশনের পরে? সায়েন্টিফিক মেথডের ক্যারেক্টারিস্টিক্স কি বললা, অবজারভেশনের পরে কি বললা? স্যার রেকর্ডিং। রেকর্ডিং। আচ্ছা, আহ, কার যেন ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেছে, একটু খেয়াল রাখি। সো রেকর্ডিং, সো রেকর্ডিং এর জায়গাটা আমি তখন তোমাদেরকে বলেছিলাম, তখন কিভাবে আমরা রেকর্ড করি। আমরা বলেছিলাম যে আমরা রেকর্ড করি হচ্ছে অবজেক্টিভলি, তাই না? জি স্যার। অবজেক্টিভলি রেকর্ড করা বলতে আমরা কি বোঝাই? যা আমি দেখি ঠিক তাই আমি রেকর্ড করি।
আমি কিন্তু সেটাকে বাড়িয়ে রেকর্ড করতে পারি না। সেটা আমার বাড়িয়ে রেকর্ড করার কোনো সুযোগ কিন্তু নেই। এই মাইক্রোফোনটা অন কার? আমার সাথে কথা বলতেছে নাকি এমনি অন করা আছে? টের পাচ্ছে না বলে নাকি? সাকিব, তোমরা একটু মাইকটা অফ করো। দেখো তো কার মাইক্রোফোনটা অন। তো যেটা বলছিলাম যে এই যে ইন্টারসাবজেক্টিভের যে কনসেপ্টটা, সেই ইন্টারসাবজেক্টিভের কনসেপ্টটা হচ্ছে যে সায়েন্টিফিক মেথডের সেকেন্ড স্টেপ হচ্ছে যে রেকর্ডিং। রেকর্ডিং মানে হচ্ছে অবজেক্টিভলি রেকর্ডিং। এখন হিউম্যান মাইন্ড আসলে সবসময় অবজেক্টিভলি রেকর্ডিং করতে পারে বলে আমরা মনে করি না, কখনো কখনো তার একটা এরর সে প্রডিউস করতে পারে। তো এখানে ইন্টারসাবজেক্টিভ বলতে আমি এইভাবে বলতেছি যে অন্তত সে অবজেক্টিভলি রেকর্ড করতে যদি নাও পারে, তাকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সে একটা ঘটনা যখন করিয়েছে, অর্থাৎ একটা রিসার্চ যখন সে করেছে, তখন সে কিভাবে করেছে সেটার একটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সে দিয়ে রাখবে। এই একটু মাইক্রোফোনটা ইয়ে করো না ভাই, ইয়া হচ্ছে। তোমরা একটু দেখতে পাও না কে কে মাইক্রোফোনটা অন? সাকিব, মাইকটা একটু অফ করো। ঈশান ওর একটু ফোন দেওয়া বল অথবা ইনবক্সে বল off করতে। যে এইগুলো করতেছে সে তো আসলে ইনবক্স টিনবক্স খেয়াল করবে। আমি মিউট করে দিই। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা এই সায়েন্স ইজ ইন্টার সাবজেক্টিভ হচ্ছে যে যখন আমরা রেকর্ড করি সেটা অবজেক্টিভলি রেকর্ড করার কথা, কিন্তু আমি হিউম্যান বিং হিসাবে সবসময় অবজেক্টিভলি রেকর্ড করতে পারি না। তার জন্য বলছি যে আমি যদি অবজেক্টিভলি রেকর্ড নাও করি, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুব মেটিকুলাসলি ডিটেল একটা বর্ণনা দিতে হবে যে আমি কিভাবে কাজটা করেছি, কিভাবে আমি অবজার্ভ করেছি এবং কি আমি পেয়েছি, সো দ্যাট তোমার সেই বর্ণনাটা অন্য কেউ নিয়ে একইভাবে অবজার্ভ করতে পারে। সেটার জন্য আমরা বলছি যে সায়েন্স ইজ ইন্টার সাবজেক্টিভ, অর্থাৎ দুজন সায়েন্টিস্টের মধ্যে একটা কমিউনিকেশন যাতে পরিষ্কার হয়, সেটাই হচ্ছে যে সায়েন্স ইজ ইন্টার সাবজেক্টিভ। তো এই হচ্ছে যে আমাদের সায়েন্সের ক্যারেক্টারিস্টিক্স। এই সায়েন্সের ক্যারেক্টারিস্টিক্স গুলোর উপর ভিত্তি করে যদি আমরা এখন যেই প্রশ্নটা আগে করেছিলাম যে আমরা কি মনে করি যে সোশিওলজি হচ্ছে একটা সায়েন্স, তাহলে আমরা এখন দেখি যে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর কোনো অ্যাপ্লিকেশন আমরা সায়েন্সে মানে সোশ্যাল সায়েন্স বা সোশিওলজির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। তো সেখানে ফ্রিজ ব্যাসলাভ, ফর্মার প্রফেসর অফ প্রিন্সটন ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স, সে বলছে যে সোশ্যাল সায়েন্স সায়েন্সের মতোই সায়েন্স, কারণ কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে সে বোঝা। একটা হচ্ছে যে ভেরিয়েবিলিটি অফ অবজারভেশনস, অর্থাৎ ঘটনাগুলোকে আমরা অবজার্ভ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে অবজেক্টিভিটি অফ অবজারভেশন অ্যান্ড এক্সপ্লানেশন। আমরা সায়েন্টিস্টরা, সোশ্যাল সায়েন্টিস্টরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে যে কোনো ঘটনাকে আমরা অবজেক্টিভলি অবজার্ভ করার জন্য, একটু আগে যেটা আমরা বললাম, এবং এক্সপ্লানেশনটা যখন আমরা করি সেখানেও আমরা অবজেক্টিভলি এক্সপ্লানেশন করার চেষ্টা করি। আমরা ইম্পেরিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে দেখলাম যে ভেরিফায়াবিলিটি অফ হাইপোথিসিস আছে, এক্সাক্টনেস অফ দা ফাইন্ডিংস আছে যেটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, মেজারেবিলিটি অফ ফিনোমেনন অর্থাৎ ঘটনাগুলোকে আমরা মেজার করতে পারি, এবং কনস্টান্সি অফ নিউমেরিক্যাল রিলেশনশিপ অর্থাৎ এখানে আমরা অনেক ঘটনার মধ্যে নিউমেরিক্যাল রিলেশনশিপ আমরা ডেভেলপ করতে পারি, এবং ফাইনালি যেহেতু আমার প্রবাবিলিস্টিক ডিটারমিনিজম আছে, তার আলোকে আমরা প্রেডিক্টেবিলিটি করতে পারি, অর্থাৎ আমার ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটবে কি ঘটবে না সেটার ব্যাপারে আমরা প্রেডিকশন করতে পারি। So Maslow pointed out that in each of these areas, it is erroneous to conclude that the social sciences are inferior to the natural sciences. Rather, it can be concluded that the only social sciences are different from natural sciences. অর্থাৎ যে কথাটা আমি বলেছি কিনা আমার ঠিক খেয়াল নাই, আমরা অনেক সময় মন্তব্য করার চেষ্টা করি যে সোশ্যাল সায়েন্স বা সোশিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন অফ সোশ্যাল সায়েন্স, সে সায়েন্স বা সায়েন্টিফিক ডিসিপ্লিন, কিন্তু সে কেউ কেউ বলার চেষ্টা করে যে সে ন্যাচারাল সায়েন্সের থেকে একটু দুর্বল সায়েন্স। কেন দুর্বল সায়েন্স?
সেটা এরকম করে বলার চেষ্টা করে যে আমি যদি ন্যাচারাল সায়েন্সের ল্যাবরেটরিতে যদি 2 ইউনিট অফ অক্সিজেন অ্যান্ড 2 ইউনিট অফ হাইড্রোজেন অ্যান্ড 1 ইউনিট অফ অক্সিজেন যদি এটা আমরা ইন্টারাক্ট করাই, তাহলে সেটা ল্যাবে, বাহ কি সুন্দর না? তোমাদের তো কি হবে আল্লাহ। সো এই 2 ইউনিট অফ হাইড্রোজেন অ্যান্ড 1 ইউনিট অফ অক্সিজেন যদি আমরা ল্যাবরেটরিতে ইন্টারাক্ট করাই, তাহলে সবসময়ই আমার ওয়াটার প্রডিউস করবে। কিন্তু সোশ্যাল সায়েন্সের ঘটনাগুলো একই রকম ভাবে কজ দিয়ে সবসময় একই রকম ভাবে ঘটে না। অর্থাৎ সোশ্যাল সায়েন্সের ঘটনার ক্ষেত্রে আমাদের প্রেডিক্ট করার যে সম্ভাবনা, সেই প্রেডিক্ট করার সম্ভাবনাটা একটু রিলেটিভলি দুর্বল। সেই জন্য অনেকে এটাকে ইনফেরিয়র সাব সায়েন্টিফিক ডিসিপ্লিন বলার চেষ্টা করি। কিন্তু ম্যাথল্যাব যেটা বলছে সেটা হচ্ছে যে আসলে এটাকে আমরা ইনফেরিয়র বলবো না, বরং আমরা এটাকে বলবো যে ন্যাচারাল সায়েন্সের থেকে সোশ্যাল সায়েন্স ডিফারেন্ট, দ্যাটস ইট। তো এই এই যে জায়গাটা, এই জায়গাটাই যদি আমরা বোঝার চেষ্টা করি যে সোশিওলজি কি আসলে সায়েন্টিফিক ডিসিপ্লিন কিনা। আমরা যখন এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর কথা আলোচনা করলাম, এই 7টা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বোধহয় আমরা এখানে আলোচনা করলাম। তো বলছি যে এই 4 of the areas, the two are not even very different with regard invariability, verifiability and numerical constancy. এইগুলো কিন্তু সায়েন্সের ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা ঠিক তেমনি ভাবে অ্যাপ্লিকেবল। So Maslach considered that the natural science may be superior to the social sciences. However, he asserted that saying sociology is inferior to physics in its numerical constancy is like saying champagne is inferior to rubbing alcohol in alcohol. অর্থাৎ এটা সে একটা উপমা দিয়ে বোঝাচ্ছে যে আসলে আমরা যে বলি যে নিউমেরিক্যাল জায়গা থেকে সোশিওলজি ফিজিক্স এর থেকে ডিফারেন্ট, তাহলে সেটা বলা হবে যে শ্যাম্পেন ইজ ইনফেরিয়র টু রাবিং অ্যালকোহল ইন অ্যালকোহলিক কন্টেন্ট। কারণ অ্যালকোহলের কন্টেন্টের জায়গা থেকে আমরা জানি যে শ্যাম্পেনের মধ্যে অ্যালকোহলিক কন্টেন্ট হচ্ছে কম। So this inferiority refers to a particular quality, not to overall quality or other specific qualities. So Maslach also pointed out that social science disciplines such as sociology may be superior to the natural sciences in predicting the future. He noted that social sciences sometimes predict human behavior accurately over long period of time. অর্থাৎ একটা লম্বা সময় ধরে, যেমন আমরা ডুরকহেইমের থিওরি আলোচনা করেছি যে সুইসাইড, যেটা আমরা একবার 100% অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারতেছি যে মানুষ যখন এলিয়েন থাকে, মানুষের মধ্যে যখন ইন্টিগ্রেশন যখন কমে যায়, তখন তার মধ্যে যে ফ্যাটার্নিটি কমে যায়, এর কারণে সুইসাইড করে, সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। So in contrast, the natural science of meteorology, for example, despite its state-of-the-art scientific technology, rarely predicts the weather accurately, even within a period of 24 hours. অর্থাৎ আমরা মেটেরিওলজি একটা সায়েন্টিফিক ডিসিপ্লিন, আমরা সে কি সবসময় আসলে ওয়েদারের যে ফোরকাস্ট করে, সেই ফোরকাস্টটা কি সে 100% অ্যাকুরেটলি ফোরকাস্ট করতে পারে? যখন বলে যে বৃষ্টি হবে, তখন কি বৃষ্টি আসলে হয় না। তো সেটা সে এই ম্যাসলক কিন্তু কম্পেয়ার করেছে সোশিওলজির সাথে অন্যান্য জায়গায়। সো sociology, which is consistent of all human behavior is learned, is today more cognizant of the important relationships among biology, chemistry, physiology, and social behavior. So this acknowledgement, along with a vast amount of research linking genetics, diet, chemical imbalances, and other variables of human society, has given rise to the creation of sociobiology, যেটা হচ্ছে যে আরেকটা সেপারেট ডিসিপ্লিনের জন্ম দিয়েছে, যেখানে সোশিওলজি দিয়ে বায়োলজিকে এক্সপ্লেইন করা হয়েছে, যে সাবফিল্ড অফ সোশিওলজি দ্যাট এক্সপ্লোর রিলেশনশিপ বিটুইন বায়োলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস অফ হিউম্যানস। এই হিউম্যানের উপরে কি শুধুই আসলে সোশ্যাল ইনফ্লুয়েন্স কাজ করে, নাকি হিউম্যানের উপরে আসলে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স কাজ করে, বা তার বায়োলজিক্যাল বিষয়গুলো ইনফ্লুয়েন্স কাজ করে, সেটা বোঝার জন্য নতুন একটা ডিসিপ্লিন, যে ডিসিপ্লিনটা হচ্ছে যে আমার সোশিও বায়োলজি নামে পরিচিত। So today, most sociologists concede that the only way to understand the limitations of existing knowledge is through more interdisciplinary training and research. অর্থাৎ আমাদের অধিক সংখ্যক ইন্টারডিসিপ্লিনারি আলোচনা করে। As a science, sociology follows many of the same systematic procedures as the natural sciences to guide its research, যেটা আমি আগেই আলোচনা করেছিলাম যে 5টা স্টেপস অফ সায়েন্টিফিক মেথড সবগুলোই কিন্তু সোশিওলজি ব্যবহার করে। ফলে
to develop scientific theories that explain society and human behavior. So in this context আসলে আমরা কনক্লুশন ড্র করতেছি যে সোশিওলজি আসলে একটা সায়েন্টিফিক ডিসিপ্লিন, কারণ সায়েন্সের যত প্রিন্সিপালস আছে, সায়েন্সের যত ক্যারেক্টারিস্টিক্স আছে, সায়েন্টিফিক মেথডোলজির যে ক্যারেক্টারিস্টিক্স আছে, সবগুলোকেই সে আসলে অ্যাপ্লাই করার সুযোগ পায়। এখন আমরা নিয়ারলি কনক্লুডিং টু দিস চ্যাপ্টার, সেখানে আমরা বলছি যে হাউ ক্যান সোশিওলজি হেল্প আস। যে প্রশ্নটা প্রথম দিন আমরা করেছিলাম, সেই প্রশ্নের উত্তরটা আমরা এখানে আবার একটু খোঁজার চেষ্টা করব উইথ এভিডেন্স, যে হাউ ক্যান সোশিওলজি হেল্প আস। আমরা বলছি যে অনেকগুলো কনসেপ্ট আমরা এর মধ্যে আলোচনা করেছি, সেই কনসেপ্ট গুলোর আলোকে বলছি যে when we observe the world through a prism of sociological imagination, অর্থাৎ we talked about what is sociological imagination, অর্থাৎ যখন আমি সোশিওলজিক্যাল ইমাজিনেশন দিয়ে কোনো সোশ্যাল ফেনোমেনন আমি অবজার্ভ করি, we are affected in several important ways. First of all, sociology allows us to see the world from many perspectives. অর্থাৎ এটাই হচ্ছে সোশিওলজির একটা ইউনিকনেস, যে সোশিওলজি একটা ঘটনাকে মাল্টিপল পার্সপেক্টিভে তোমাকে দেখতে সাহায্য করে। উইদাউট হ্যাভিং দ্য নলেজ অফ সোশিওলজিক্যাল ইমাজিনেশন, তুমি তোমার কাছে যা কিছু আসে সেটাকে তুমি একটা টেকেন ফর গ্রান্টেড হিসাবে তুমি কনসিডার করো, সেটার মধ্যে তুমি নতুনত্ব দেখতে পাও না। কিন্তু সোশিওলজির যে নলেজ, সেই নলেজটা তোমাকে এটা হেল্প করে যে প্রতিনিয়ত একটা কনস্ট্যান্ট কোশ্চেনিং এর মধ্যে রাখতে, কনস্ট্যান্ট কোশ্চেনিং এর মধ্যে রেখে তোমাকে মাল্টিপল পার্সপেক্টিভ দিয়ে একটা ঘটনাকে বুঝতে সাহায্য করে। সো ইফ উই প্রপারলি আন্ডারস্ট্যান্ড হাউ আদার্স লিভ, we better understand their problems. Practical policies that lack an informed awareness of the ways of life of the people they affect have little chances of success. Secondly, we can better assess the results of public policy initiatives. For example, a program of practical reform may fail to achieve its goal or may produce unintended negative consequences. অর্থাৎ সোশিওলজি যেহেতু কালচারাল ফেনোমেনন গুলো নিয়ে ডিল করে, এখানে তোমাদের ডিসিপ্লিনের সাথে খুব ক্লোজলি আমি কানেক্ট করতে চাই। সেটা হচ্ছে যে তুমি যখন ওই সোসাইটির কালচার সম্পর্কে বুঝতে পারো, তুমি যখন ওই সোসাইটিকে ইকো আসতেছে কার কাছ থেকে, যখন তুমি প্রপারলি এটা রিয়েলাইজ করতে পারবা, তখন তুমি তোমার যে কাজটা, সেই কাজটা তুমি ভালোভাবে করতে পারবা। উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে যে তুমি একটা বিল্ডিং স্ট্রাকচার বানাচ্ছো, তুমি একটা ব্রিজের স্ট্রাকচার তৈরি করতেছো, কিন্তু তুমি ওই সোসাইটির কালচারের সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। অর্থাৎ ওই সোসাইটিতে কালচারালি কোনটা অ্যাকসেপ্টেবল না, সেটা যদি তুমি না জানো, তাহলে কিন্তু তোমার কাজটা করতে পারবে না। সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্টের কথা বলছি। থার্ড অ্যান্ড পারহাপস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সোশিওলজি ক্যান প্রোভাইড আস উইথ সেলফ এনলাইটেনমেন্ট, ইনক্রিজ সেলফ আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ যেটা সোশিওলজির আন্ডারস্ট্যান্ডিংটা, সোশিওলজি পড়ার পরে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। দ্য মোর উই নো অ্যাবাউট আওয়ার ওন বিহেভিয়ার অ্যান্ড হাউ আওয়ার সোসাইটি ওয়ার্কস, দ্য বেটার চান্স উই হ্যাভ টু ইনফ্লুয়েন্স আওয়ার ফিউচার্স। অর্থাৎ আমি যত বেশি আমার সোসাইটিটাকে বুঝতে পারবো, সোসাইটি কিভাবে ইনফ্লুয়েন্স হয় সেটা আমি বুঝতে পারবো, তত বেশি আমি ভালোভাবে কাজ করতে পারবো। সো সোশিওলজি ডাজ নট জাস্ট হেল্প পলিসি মেকার্স মেক ইনফর্মড ডিসিশনস, those in power may not always consider the interest of the less powerful or underprivileged when making policies. So self-enlightenment groups can benefit from sociological research by using the information gleaned to respond to government policies or from their own policy initiatives. Finally, developing a sociological eye, অর্থাৎ আমরা বলছি যে সোশিওলজি পড়ার পরে, সোশিওলজি ব্যবহার করে তোমার চোখটাকে একটা সোশিওলজিক্যাল চোখ তৈরি করতে হবে। কিভাবে? সোশ্যাল প্রবলেম বোঝার ক্ষেত্রে, সোশ্যাল প্রবলেম রিয়েলাইজ করার ক্ষেত্রে একটা মানে সোশিওলজিক্যাল আই তৈরি করতে হবে। সেটাই আমরা বলছি যে ডেভেলপিং এ সোশিওলজিক্যাল আই টুয়ার্ড সোশ্যাল প্রবলেমস এন্ড ডেভেলপিং রিগোরাস রিসার্চ স্কিলস ওপেন্স ম্যানি ক্যারিয়ার গ্রুপস। অর্থাৎ রিসার্চ হচ্ছে যে একটা আলাদা ক্যারিয়ার, যে ক্যারিয়ারটা আমি সোশিওলজিক্যাল রিসার্চের মাধ্যমে ডেভেলপ করতে পারি। সো সোশিওলজি ইজ এ ডিসিপ্লিন ইন হুইচ উই অফেন সেট অ্যাসাইড আওয়ার পার্সোনাল ভিউজ। অর্থাৎ যখন আমি সোশিওলজিক্যালি চিন্তা করি, তখন কিন্তু আমি আমার পার্সোনাল ভিউ দিয়ে কথা বলি না। আমি আমার পার্সোনাল ভিউটাকে, এই যে বলছি যে সেট অ্যাসাইড মানে আমি এক পাশে রেখে দিই, যে আমার পার্সোনাল ভিউ না, আমি এটাকে সাইন্টিফিক্যালি এক্সপ্লোর করতেছি। ইনফ্লুয়েন্সেস দ্য শেপ আওয়ার লাইফস অ্যান্ড দোজ অফ আদার্স, অর্থাৎ আমার লাইফটাতে কোনটা দিয়ে শেপ করে বা করে না সেটা। So sociology emerged as an intellectual endeavor along with the development of modern societies, and studying such societies remain its principal concerns.
অর্থাৎ মডার্ন সোসাইটিতে কমপ্লেক্স সোসাইটি, সেই কমপ্লেক্স সোসাইটিটাকে স্টাডি করা সোশিওলজির একটা মেজর কনসার্ন। বাট সোশিওলজিস্ট আর অলসো প্রিঅকুপাইড উইথ দ্য নেচার অফ সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড হিউম্যান সোসাইটিস ইন জেনারেল। সো এই হচ্ছে যে আমাদের আলোচনা, যে আমরা এই সোশিওলজি কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। তো আমরা এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের আলোচনাটা শেষ করলাম। আমরা এর পরবর্তীতে আরেকটা নতুন চ্যাপ্টারের আলোচনা শুরু করব, যেটার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা এই চ্যাপ্টার থেকে বুঝলাম যে সোশিওলজি আসলে সোসাইটি নিয়ে ডিল করে, সোসাইটির মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে তাদেরকে নিয়ে ডিল করে, তাদের বিহেভিয়ার নিয়ে ডিল করে। তো সেই আলোকে আসলে আমাদেরকে এখন বোঝা দরকার যে হিস্টোরিক্যালি এই পৃথিবীতে মানুষের যে আগমন এবং মানুষের যে সমাজবদ্ধভাবে বসবাস করা, সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের সোসাইটি আমরা দেখেছি। সেই বিভিন্ন ধরনের সোসাইটি গুলোতে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স ছিল, কি ধরনের আহ, আহ, জীবনযাত্রা, কি ধরনের জীবন জীবিকা মানুষ অনুসরণ করত, সেই বিষয়গুলোর আলোচনা হচ্ছে আমরা এই পরের চ্যাপ্টারে করব। আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আজকে কি শুরু করবে নতুন চ্যাপ্টার? সেটাই তো চাচ্ছিলাম, সেজন্য তো জিজ্ঞেস করলাম। আচ্ছা, আজকে থাক স্যার স্যার, আজকে পরের একটু দিন এই থেকে নতুন পর্যন্ত চ্যাপ্টার থাক শুরু স্যার, করে মনে হয়। নেক্সট দিন শুরু করবো নি স্যার। নেক্সট দিন শুরু করলে আহ, আমাদের একটা সিটি নিতে হবে, তাই তো? জি স্যার। জি স্যার, নেওয়া দরকার। সিটিটা সিটিটা আমি একটু কুইজে নিতে চাই। তো যদি কুইজে নিই তাহলে আমাদের আহ, যে এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, এই চ্যাপ্টারের উপর একটা সিটি নেওয়া যাবে না? জি স্যার। জি স্যার, যাবে। কবে নেওয়া যাবে সেটা? স্যার নেক্সট ক্লাসেই নেন। নেক্সট ক্লাসে? স্যার নেক্সট নেক্সট ক্লাসে যদি, ক্লাসে আমাদের ম্যাথ সিটি আছে স্যার। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমাদের ম্যাথ সিটি আছে। আমার ক্লাসে তো আর ম্যাথ সিটি নাই। না স্যার, আপনারটা নাই। তাইলে সমস্যা? না স্যার। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি 10টা কুইজ দিব, 10 নম্বরের। এবং বুঝি নাই, এই এই যে লেকচারটা শেষ করলাম, এই লেকচারটা মানে স্যার মিডের পর থেকে যা পড়া হয়েছে। সেটা যদি বলো তাহলে সেটাও আমি বলতে পারি। তাহলে মিড কোন পর্যন্ত ছিল আমাদের? মিডের স্লাইড কোন 11 পর্যন্ত ছিল? নম্বর স্লাইড, 11 নম্বর পর্যন্ত ছিল। তাহলে একটু দেখে নিই। সোশিওলজির আগ পর্যন্ত। সোশিয়োলজি ডেফিনেশনের আগ পর্যন্ত, তাই তো? জি স্যার স্যার। মিডল পয়েন্ট থেকে তো বলে নাই, স্যার বলছে রিসেন্ট যে চ্যাপ্টারটা শেষ হয়েছে শুধুমাত্র এই চ্যাপ্টারের উপরে নেবে। আরে বাবা, চ্যাপ্টারটা তো এটা একটা অনেক বড় চ্যাপ্টার, ও ঠিকই বুঝছে। তো যেহেতু বড় চ্যাপ্টার, তাহলে এই বড় চ্যাপ্টারে মিড যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্ত আমরা নিব। আর স্যার পদ্ধতিটা একটু জানান স্যার। এটা 11 না তো? তাহলে এটা হচ্ছে যে তোমার হ্যাঁ, 11 নম্বর। 11 নম্বর স্লাইড পর্যন্ত মিড হয়েছে, তারপরে তো আমি যেটা বলছিলাম যে তাহলে আমরা একটা সিটি নিব যেখানে 10টা এমসিকিউ থাকবে। হ্যাঁ, এমসিকিউটা গুগল ফর্মে দেয়া হবে। তোমরা ক্লাসরুমে, আমি গুগল ফর্মের লিঙ্কটা দিয়ে দিব সেখানে। তোমাদের কি স্মার্টফোন তো সবারই আছে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে স্মার্টফোন ব্যবহার করে কি গুগল ক্লাসরুম থেকে দিবা, না কি বলে যে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বসে দিবা, নাকি পরে অন্য কোনো সময় দিবা, সেটা চিন্তা করো। স্যার ক্লাসরুম থেকে দিতে চাই। স্যার আর স্যার নেট সমস্যা করে ক্লাসরুমে। স্যার।
সেজন্যই আমার কাছে একটা প্রস্তাব, সেজন্য আমাকে বলছিল যে ওখানে নাকি ইন্টারনেটের সমস্যা থাকবে। ইন্টারনেটের জি সমস্যা স্যার। থাকলে তো সমস্যা হয়। জি তাহলে স্যার, একটা কাজ সাবমিটেও করি আমরা সমস্যা হতে পারে স্যার। জি স্যার। আমরা একটা কাজ করি, সোমবারের দিনই আমরা রাখি, কিন্তু এটা জি স্যার। সন্ধ্যার পরে আমরা 15 মিনিট সময় আমি একটা টাইম জি দিয়ে স্যার, দিব। জি এটা স্যার। করলে ভালো হয় স্যার। জি স্যার, ওটাও ভালো হয় স্যার। আমি একটা টাইম দিয়ে দিব, সে ধরা যাক 8টা। জি স্যার। 10টা প্রশ্নের পরীক্ষা, 10 মিনিট, আমি 15 মিনিট সময় দিব। 15 মিনিট পরে কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে এটা যাবে। সাইটটা ক্লোজ হয়ে যাবে। কেউ যেন আবার আমাকে বললো না যে স্যার আমি দিতে পারি না। অনেক সময় স্যার আমাদের মানে ফোনে বা কারেন্ট চলে গেলে তো নেটের সমস্যা করে, ওই ক্ষেত্রে স্যার যদি ক্লাসরুমে নেওয়া হয় তাহলে স্যার ভালো হয় আমাদের জন্য ব্যাপারটা। না, সেটা ক্লাসরুম তো ভালো হয়, আমিও ক্লাসরুমে নিতে চাই, কিন্তু আবার তোমাদেরই তো কেউ কেউ বলছে যে ক্লাসরুমে স্যার নেটওয়ার্কের সমস্যাও হয়। জি স্যার, আর স্যার, এই যদি নেট কোশ্চেন সমস্যা আমরা করে। কোশ্চেনে নেই, স্যার আড়াইটে নেট একটু সমস্যাই হয়। স্যার নেতে না নিয়ে আমরা কোশ্চেনে নেই, কোথায় নিব? স্যার কোশ্চেন করে। ওরে আল্লাহ রে, এমসিকিউ পরীক্ষা নিব হচ্ছে কাগজের প্রশ্নে? না স্যার, সন্ধ্যার পর ঠিক আছে স্যার। সন্ধ্যার পর সন্ধ্যার স্যার পরে গুগল ক্লাসরুমে নেওয়া যায়। স্যার সন্ধ্যার পরে ভালো হয় ক্লাসরুমে লিঙ্ক জি দিয়ে স্যার, দিবে। ভালো হবে এটা স্যার। ক্লাসরুমেই বেস্ট স্যার। এমসিকিউ কোশ্চেনের পরীক্ষা যদি কাগজে নিই, তাহলে তো এটা খাতা দেখা বিশাল সময় সাপেক্ষ কাজ। হয়, আজ আমি গুগল গুগল ক্লাসরুমে নিলে আমি সাথে সাথে আনসার দিয়ে দিতে পারবো, মানে রেজাল্ট দিয়ে দিতে পারবো। স্যার গুগল ক্লাসরুমে ফাইনাল করেন স্যার। জি স্যার, অনলাইনেই থাক আমরা স্যার। আমরা সামনের সোমবারের দিন 8টার সময়, 8টা থেকে সোয়া 8টা, হ্যাঁ? স্যার শনিবার? না, সোমবার, আমার সোমবার, ক্লাস তো ওকে সোমবার। স্যার। ঠিক আছে। সামনের সোমবারের দিন। তাইলে আমাদের স্লাইড হচ্ছে 12 থেকে 43 পর্যন্ত। ওকে স্যার। ওকে ওকে স্যার। ঠিক আছে, যারা জি সিআর স্যার। আছো তারা এটা একটু শেয়ার করে দিও। আচ্ছা স্যার। ওকে, তাহলে আমি তোমাদের এই অনলাইনে আর রোল কল করবো না। গতদিনের অভিজ্ঞতা থেকে আমি অনলাইনে ক্লাস হচ্ছে কিন্তু রোল কল করবো না। তাহলে আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।